অনার্স প্রথম বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা পড়ছিলাম হচ্ছে প্রাণী বৈচিত্র্য ১ প্রোটোজোয়া ও নন কর্ডেস কোর্স কোড ২১-৩১-০৩। আজকে আমরা এই কোর্সের আরেকটা চ্যাপ্টার দেখব। চ্যাপ্টারটার নাম হচ্ছে নেমাটোডা পর্ব এবং টাইপ স্টাডি হিসাবে আজকে আমরা দেখব হচ্ছে অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস। অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ আমি বলবো এটা তোমরা এই প্রাণীটা ফার্স্ট ইয়ারে পড়ছো, ঠিক আগে যেরকম টেইনিয়া বলেছিলাম যেরকম, ঠিক একইভাবে এইটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ হচ্ছে এখানে পড়বা, সেকেন্ড ইয়ারে পড়বা, ফোর্থ ইয়ারে পড়বা, মাস্টার্সে গিয়েও একটা পার্টে তোমার দেখা যাচ্ছে যে পরজীবী যখন থাকে 4 নাম্বার প্রশ্নে, সেখানেও তোমার এটা অনেক সময় দেওয়া হয়। সো এটা কোনোভাবেই মিস করা যাবে না। এর সবকে এই প্রাণীটা সম্পর্কে একটু তোমাকে ভালোভাবেই পড়তে হবে। আর ফার্স্ট ইয়ারের এখান থেকে সাধারণত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে। আমি পড়াতে ওগুলো বলে দিব যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে মেল এবং ফিমেল। আগেরটাতে আমরা যেরকম দেখেছি মেল ফিমেলের প্রজননতন্ত্র একটা প্রাণীর দেহে ছিল দেখে ওটা হচ্ছে উভলিঙ্গিক প্রাণী ছিল, কিন্তু এটা হচ্ছে একলিঙ্গিক প্রাণী। আর নেমাটোডা পড়তে গেলে আমাদের এর কিছু জেনারেল বৈশিষ্ট্য অবশ্যই শিখতে হবে, যেরকম প্লাটিহেলমিনথিসের আমরা শিখেছিলাম। এর ক্ষেত্রে এরাও পরজীবী সবাই, যেমন প্লাটিহেলমিনথিস সবাই পরজীবী, এরাও পরজীবী, সেক্ষেত্রে পরজীবীর সংজ্ঞা তো অবশ্যই শিখতে হবে। এছাড়া আমরা যখন সিলোম একটা ক্যাটাগরিতে আসি, ত্রিস্তরী প্রাণীদেরই সাধারণত সিলোমের ক্যাটাগরিটা থাকে, যার কারণে পরিফেরা বা নিডারিয়াতে আমরা পাই না। কারণ পরিফেরাতে কোনো ধরনের এরকম ভ্রূণীয় স্তর থাকে না, আর নিডারিয়াতে দ্বিস্তরী থাকে। প্লাটিহেলমিনথিস থেকে যেহেতু আমাদের ত্রিস্তরী প্রাণী শুরু হয়, সেজন্য এই সিলোমের যে তিনটা ক্যাটাগরি আছে, তার ভেতরে একটা ফাইলাম শুধু হচ্ছে অ্যাসিলোমেট, সে হচ্ছে প্লাটিহেলমিনথিস। তারপরে আছে সিডোসিলোমেট, সেটাও একটা ফাইলাম, সে হচ্ছে এই নেমাটোডা। এবং বাকি নেমাটোডার পর থেকে যত ফাইলাম আছে সবাই কিন্তু ইউসিলোমেট। তো এইটাও তোমার কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য। পরজীবী যেহেতু, সেহেতু এদের দেহে বাইরে হচ্ছে ইলাস্টিন জাতীয় উপাদান থাকে সংকোচন প্রসারণের জন্য। আর পরজীবীতে আরও কিছু বৈশিষ্ট্য থাকে। একলিঙ্গিক, এদের যৌন দ্বিরূপতা দেখা যায়। এখন যৌন দ্বিরূপতা কি? যদি কোনো প্রাণীকে বাহ্যিকভাবে পুরুষ এবং স্ত্রীকে আইডেন্টিফাই করা যায়, তাহলে তাকে বলা হয় হচ্ছে ডাইমারফিজম, বা আমরা বলি হচ্ছে যৌন দ্বিরূপতা তাদের ভেতরে দেখা যায়। তো এই প্রাণীটাতে এটা দেখা যায়, কারণ বাহ্যিকভাবেই এর মেল ফিমেলকে চেনা যায়। সেক্সুয়াল ডাইমারফিজম এদেরকে দেখা যায়। তো সেটা কীরকম? আমরা যদি এই ছবিটাতে দেখি, তাহলে দেখো এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। এই অংশ এরটা আর এরটা কিন্তু আলাদা। সাইজের ক্ষেত্রে যদি বলি, তাহলেও এটা কিন্তু আলাদা। সো এই যে ডিফারেন্সগুলো আমরা দেখছি, দেখে খুব সহজেই আমরা মেল আর ফিমেলকে আইডেন্টিফাই করতে পারি। এজন্য এর ভেতরে যৌন দ্বিরূপতা দেখা যায়। আর এদেরকে আমরা একটা কমন নাম বলে থাকি, এদেরকে আমরা বলি হচ্ছে রাউন্ড ওয়ার্ম। রাউন্ড শব্দের অর্থ তোমাদের কাছে গোল মনে হয়, কিন্তু আসলে প্রাণীটা দেখতে গোলাকৃতির না, এটা হচ্ছে নলাকৃতির। এই ফাইলামের সাথে আবার অ্যানিলিডার কিছুটা মিল আছে। সেটা কীরকম? যে অ্যানিলিডাকেও আমরা বলি হচ্ছে নলাকৃতির প্রাণী। ওদের দেহে খণ্ডায়ন আছে, এদেরকে দেখলেও আমার মনে হবে হচ্ছে খণ্ডায়িত দেহ, কিন্তু এদের প্রকৃত খণ্ডায়ন থাকে না, যেটা অ্যানিলিডাতে থাকে। সো বাহ্যিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন তোমাদের প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যালে বৈশিষ্ট্য লিখতে হয়, তখন কিন্তু এই যে খুবই গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য অলরেডি আমি বলে দিলাম। তাহলে এরা হচ্ছে অ্যাসিলোমেট, এদের হচ্ছে যৌন দ্বিরূপতা আছে। তারপরে হচ্ছে এদের ক্ষেত্রে আমরা হচ্ছে নলাকৃতির গঠন থাকবে, কিন্তু সেটা হচ্ছে প্রকৃত খণ্ডায়ন থাকবে না। তো এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু শিখে রাখবো, যেটা প্র্যাকটিক্যালের জন্য অবশ্যই তোমাদের লাগবে।
শ্রেণীবিন্যাস এটাও একদম ঠুটস্থ করে ফেলতে হবে। একটা দুইটা যেটা তোমাকে অবশ্যই শিখে রাখলে দেখা যাচ্ছে ৩-৪টা ইয়ারে তুমি এটাকে কাভার দিতে পারছো। এজন্য অবশ্যই বলব ফার্স্ট ইয়ার থেকে সেই ক্লাসিফিকেশনগুলো মুখস্থ করে ফেলতে হবে। কি প্র্যাকটিক্যাল যখন করবা, আমার লেকচার আছে ওখানেও দেখলে বুঝবা যে আমি কোনটা কোনটা বলেছি ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। সো সেইগুলাও তোমরা মুখস্থ করে ফেলতে পারবে। আচ্ছা, ফাইলাম যেটা সেটা হচ্ছে অবশ্যই নেমাটোডা, আমরা তো শুরুই করেছি এটা দিয়ে। ক্লাসের ক্ষেত্রে এটা হচ্ছে সি সার নেনটা, উচ্চারণটা ভেঙে ভেঙে করবা, বানান কখনোই ভুল হবে না। সিসার নেনটা, সিসার নেনটা, ঠিক আছে? সি সার নেনটা, তোমরা উচ্চারণটা সঠিক করো না দেখে অনেক সময় বানানটা ভুল করে ফেলো। আচ্ছা, র্যাবডাইটিডা, এই অ্যাসকারিস যারা, এদের লার্ভা দশার নাম হচ্ছে র্যাবডাইটিফর্ম, সেখান থেকে আসছে হচ্ছে র্যাব র্যাবডিটিডা। তো আমরা ১ মার্কসের যে কোশ্চেনটা থাকে ১ মার্কের জন্য যেই প্রশ্নটা আমরা পাই, সেখানে কিন্তু বলে র্যাবডাইটিফর্ম লার্ভা কোথায় পাওয়া যায়, অথবা গোলকৃমির লার্ভা দশার নাম কি, অথবা বলা হয় যে গোলকৃমির সংক্রমণ দশা কি। সব কিছুরই উত্তর একটাই, সেটা হচ্ছে র্যাবডাইটিফর্ম। এখন কিন্তু প্রশ্ন সরাসরি আসবে না, মানে তোমাদের যেই সালের প্রশ্নগুলা, বিগত সাল থেকে তোমরা যে প্রশ্নগুলা পড়তেছো, ঠিক ওই প্রিভিয়াস ক্ষেত্রে যেটা আসছে একদম হুবহু প্রশ্নটা উঠিয়ে দেয়। কিন্তু এখন থেকে একটু ব্যতিক্রম, কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়। মানে উত্তরটা ঠিক থাকবে, বাট কিছুটা এমনভাবে টেকনিক্যালি করা হবে যে তুমি যদি বিষয়টা সম্পর্কে প্রপারলি না জানো, তাহলে অনেক সময় জানো যে এই উত্তরটা তোমার জানা, কিন্তু তুমি সেই উত্তরটা যে এটা বুঝতে পারবে না। এজন্য একটু বই পড়াশোনা করতে হবে। আচ্ছা, অ্যাসকারিডি আমরা তো আগেই শিখেছি, ফ্যামিলি নামের শেষে আইডি এ ই থাকে, সো ওইটা অ্যাসকারিস, সেখানে অ্যাসকারিডি। আর জেনাস তো অলরেডি শিখে ফেলেছি অ্যাসকারিস। এই লুম্ব্রিকয়েডিস বানানটা তোমরা ভুল করো, সেক্ষেত্রে লুমব্রিকয়েডিস, লুম্ব্রিকয়েডিস, তাহলে বানানটা ভুল হবে না। এখন আসি এর কিছু জেনারেল বৈশিষ্ট্য। মোনোজেনেটিক পরজীবী, আমি আগের যেই লেকচারটা টেইনিয়া, সেখানে অলরেডি বলেছি পরজীবী কাকে বলে, ওইটা অবশ্যই শিখে রাখতে হবে, কারণ সব সময় এই পরজীবী কাকে বলে টিচাররা এটা ভাইভাতে জিজ্ঞাসা করে। ওই ক্ষেত্রে ছিল ডাইজেনেটিক পরজীবী, আর এ হচ্ছে মোনোজেনেটিক, অর্থাৎ দুইটা পোষক থাকলে সেটা হচ্ছে ডাইজেনেটিক, আর একটা পোষক থাকলে সেক্ষেত্রে মোনোজেনেটিক। যেমন ওইটার ক্ষেত্রে শূকর এবং মানুষ ছিল দুইটা পোষক, আর এদের ক্ষেত্রে আছে শুধুমাত্র মানুষ, মানুষ এদের পোষক হিসাবে কাজ করে দেখে এটাকে বলা হয় মোনোজেনেটিক পরজীবী। এক্ষেত্রে তোমাদের যে ১ মার্কের কোশ্চেন থাকে, সেক্ষেত্রে এইটাও একটা আসে যে একটা মোনোজেনেটিক পরজীবীর বৈজ্ঞানিক নাম লেখো, তখন কিন্তু লিখতে হবে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। আর যদি বলে থাকে যে একটা ডাইজেনেটিক পরজীবীর বৈজ্ঞানিক নাম লেখো, তখন তুমি টেইনিয়া সোলিয়াম লিখতে পারবা। আবার অনেক সময় আসে একটা সিস্টোডের বৈজ্ঞানিক নাম লেখো, সিস্টোড বলে তখনও কিন্তু টেইনিয়া সোলিয়াম হয়ে থাকে। আর যদি বলে একটা ট্রিমাটোডের বৈজ্ঞানিক নাম লেখো, তখন আবার কিন্তু তোমার শর্ট নোটে প্লাটিহেলমিনথেসের যেটা আছে ফ্যাসিওলা হেপাটিকা, সেটা লিখতে হয়। তো অনেক টেকনিক্যালি ঘুরিয়ে যখন প্রশ্নগুলো করে, তখন কিন্তু এগুলা আসে। তো এগুলা মনে রাখতে হবে। মানুষের অন্ত্রে এদের বসবাস, ১,০০০ থেকে ৫,০০০টা পর্যন্ত আমাদের দেহে এটা থাকতে পারে সংখ্যাটা। সারা পৃথিবী জুড়ে এর বিস্তার। এই যে দক্ষিণ এশিয়া, বা আমরা বলি আমাদের এশিয়াটিক যে কান্ট্রি, এখানে এর প্রচুর প্রাদুর্ভাব আছে। বাংলাদেশ, ভারত, চীন, কোরিয়া, ফিলিপাইন। তো কিছুটা এর প্রাদুর্ভাব কমে এসেছে বাংলাদেশের দিকে, কারণ মানুষ আগে থেকে অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়েছে, অনেক বেশি স্যানিটাইজড হয়েছে। আগে মানুষ খোলা জায়গায় বাথরুম পায়খানা ইউজ করতো, কিন্তু এখন মানুষের যেহেতু জীবনযাত্রার মান উন্নত হয়েছে, এজন্য এগুলো একটু চেঞ্জ হয়েছে এবং সংখ্যাটা অনেকটা কমেছে। দেখতে মেটে হালকা হলুদ বা গোলাপি রঙের হয়ে থাকে। যৌন দ্বিরূপতা, এটা তো অলরেডি আমি বলে দিয়েছি যৌন দ্বিরূপতা কি জিনিস। ১ মার্কের কোশ্চেন হিসাবে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। যৌন দ্বিরূপতা বলতে কি বুঝো, বা সেক্সুয়াল ডাইমরফিজম, বাংলা ইংরেজি দুইটার যে কোনোটাই কিন্তু দিতে পারে। ওই যে বলেছি কোশ্চেন এখন থেকে একটু ঘুরিয়ে দিবে, সেক্ষেত্রে তোমাকে বলতে পারে সেক্সুয়াল ডাইমরফিজম কি, তখন তোমার মনে হবে যে না, এটা তো শুনি নাই, কিন্তু যৌন দ্বিরূপতার ইংরেজিটাই হচ্ছে সেইটা। পুরুষ
খাটো আর স্ত্রীটা লম্বা। তো সেক্ষেত্রে পুরুষ হচ্ছে ১৫ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা আর ২ থেকে ৪ সেন্টিমিটার ব্যাস থাকে এদের। বলেছি লম্বা হচ্ছে স্ত্রী, তাহলে অবশ্যই ওর থেকে বেশি হবে, ২০ থেকে ৪৯ সেন্টিমিটার লম্বা এবং ৩ থেকে ৬ সেন্টিমিটার ব্যাস হয়ে থাকে। এদের দেহে ওই আরেকটা অন্যতম বৈশিষ্ট্য, দেহ অপ্রকৃত খণ্ডায়ন। এরা হচ্ছে সিউডোসিলোমেট। এরা দেখতে নলাকার। অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু আমি বলে দিলাম। এদের অগ্রপ্রান্তে মুখছিদ্র এবং সূক্ষ্ম দাঁত আছে। দাঁত থাকার কারণে আগের আগের যেই প্রাণীটা আমরা পরজীবীটা দেখেছি টেইনিয়া, ওর ক্ষেত্রে চোষক ছিল, হুক ছিল, যেটা দিয়ে ও অন্ত্রে আটকে থাকতে পারত। তো এদের ক্ষেত্রে কি থাকে, সূক্ষ্ম দাঁত থাকে প্লাস ট্রাইরেডিয়েট ওষ্ঠ থাকে, যার কারণে ওটা দিয়ে ওরা আটকে থাকে। ট্রাই মানে হচ্ছে ৩, তো এদের ৩টা ঠোঁট থাকে, পাশে থাকে ২টা অঙ্কীয় এবং মাঝখানে একটা পৃষ্ঠীয়। অর্থাৎ পিঠের কথা যদি আমি অঙ্কীয় পৃষ্ঠীয় কি জিনিস সেটা কিন্তু অলরেডি বলেছি। তাহলে যদি আমরা একটা মাছের কথা চিন্তা করি, তাহলে মাছের নিচের দিকে ২টা ঠোঁট আর উপরের দিকে একটা ঠোঁট আছে। ঠিক এইরকম গঠনের যেই কল্পনাটা আমরা করতে পারছি, ঠিক সেরকম হবে। অঙ্কীয় দিকে ২টা, অর্থাৎ পেটের দিকে ২টা থাকবে আর পিঠের দিকে একটা থাকবে, ৩টা যে পজিশনটা সেটা। মধ্যপৃষ্ঠীয় ওষ্ঠে অর্থাৎ মাঝখানের যেই ঠোঁটটা থাকবে সেইখানে ২টা ডাবল প্যাপিলা থাকবে। কিরকম, এই যদি হয়ে থাকে একটা ঠোঁট, তাহলে ডাবল প্যাপিলা বলতে এরকম একটা, এই পাশে আবার আরেকটা, এইরকম ২টা ডাবল প্যাপিলা থাকে। তো এটা হচ্ছে মাঝখানে থাকবে হচ্ছে যেইটা, তার ক্ষেত্রে আমরা দেখব যে ২টা ডাবল প্যাপিলা থাকে। এখন প্যাপিলা কি? প্যাপিলা হচ্ছে সংবেদী রোম বলতে পারি বা গঠন বলতে পারি। আর অঙ্কীয় ওষ্ঠ যেটা থাকবে, একটা ডাবল এবং একটা সিঙ্গেল প্যাপিলা থাকবে প্লাস একটা অ্যামফিট থাকবে। তাহলে অঙ্কীয় যে ২টা আছে তার প্রত্যেকটাতে কিরকম থাকবে, একটা একটা থাকবে ডাবল প্যাপিলা, একটা থাকবে হচ্ছে সিঙ্গেল প্যাপিলা আর একটা থাকবে হচ্ছে অ্যামফিট। অর্থাৎ গঠনটা এরকম থাকে। যদি আবার দেখি, এই যে ধরলাম এটা হচ্ছে ডাবল প্যাপিলা, এইখানে একটা হচ্ছে সিঙ্গেল প্যাপিলা আর এখানে ধরলাম যে একটা অ্যামফিট থাকে। এর গঠনটা থাকে এইটা, কাদের ক্ষেত্রে? ২টা অঙ্কীয় তাদের ক্ষেত্রে। আর যেটা পৃষ্ঠীয় থাকে তার ক্ষেত্রে জাস্ট শুধুমাত্র একটা ২টা ডাবল প্যাপিলা থাকে, জাস্ট 2টা ডাবল প্যাপিলা থাকবে। এই হচ্ছে এদের গঠনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম প্যাপিলাগুলা। গঠনটা খুব বেশি ইম্পর্টেন্ট আমি বলবো না, জাস্ট যে জেনারেল নলেজ হিসেবে এগুলো আমাদেরকে জেনে রাখতে হয়, সেজন্য এগুলা শিখতে হবে। অঙ্কীয় ওষ্ঠের পেছনে একটা সার্ভাইকাল প্যাপিলাও থাকে। সার্ভাইকাল প্যাপিলা এগুলো সবই কিন্তু সংবেদী অঙ্গ হিসাবে কাজ করে থাকে। অগ্রপ্রান্তের অঙ্কীয় দিকে রেচন ছিদ্রতা থাকে। রেচন ছিদ্র মানে তো আমরা জানি অলরেডি, নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থ, সেটা যে কোনো প্রাণীর দেহে সাধারণত কমনলি ৩টা ছিদ্র থাকার কথা। একটা হচ্ছে রেচন ছিদ্র, যেটা দিয়ে তার নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বের হবে। একটা হচ্ছে পায়ু ছিদ্র, যেটা দিয়ে তার বজ্র খাবার খাওয়ার পরে যে বজ্র পদার্থ সেটা বের হবে। একটা হচ্ছে জনন ছিদ্র, যেটাকে আমরা বলি হচ্ছে প্রজননগতভাবে যে তার ওভাম বা ডিম্বাণু বা শুক্রাণু বের হবে, সেটাকে আমরা বলে থাকি। তো সাধারণত আমরা দেখি যে নিচের দিকে থাকার কথা এই ধরনের ছিদ্রপথগুলা, বাট রেচন ছিদ্রটা এদের থাকে হচ্ছে দেহের অঙ্কীয় দিকে। আমরা যখন রেচনতন্ত্র পড়বো সেখানে দেখবো যে রেচন ছিদ্রটা একেবারে সামনে আছে। তারপরে কি দেখছি, স্ত্রীর ক্ষেত্রে আবার কি হচ্ছে, এর গঠন বলেছি পুরুষ এবং স্ত্রীর পার্থক্য আছে, ডাইমরফিজম আছে সেক্সুয়ালি। তো স্ত্রীর পশ্চাৎ প্রান্তটা একেবারেই সোজা আর পুরুষের পশ্চাৎ প্রান্ত তো একটু বাঁকা। আমরা যেই ছবিটা দেখেছিলাম এই ছবিটাতে যদি দেখি, তাহলে দেখো এটা বাঁকা আর এটা একদম সোজা। তো এজন্য আমরা এটাকে বলবো হচ্ছে স্ত্রীর পশ্চাৎ প্রান্ত সোজা এবং পুরুষের ক্ষেত্রে বাঁকা। পুরুষের অঙ্কীয় দিকে ক্লোয়েকা ছিদ্র ও 2টা পিনিয়াল সিটি আছে। অঙ্কীয় ছিদ্র কোন দিকে? এই পুরুষের ক্ষেত্রে ক্লোয়েকা ছিদ্র। এখন ক্লোয়েকা কি, এই ওয়ার্ডটা তোমাদের জন্য অনেক সময় নতুন হতে পারে। ক্লোয়েকা হচ্ছে যদি কোনো প্রাণীর পায়ু ছিদ্র এবং জনন ছিদ্র বা রেচন ছিদ্র হতে পারে,
অর্থাৎ একটা ছিদ্র না, ২ বা তার অধিক এই যে ছিদ্রগুলা থাকে, এইটা একটা প্রকোষ্ঠে উন্মুক্ত হওয়ার পরে যখন একটা একক ছিদ্র দিয়ে দেহের বাইরে নির্গত হবে, তখন আমরা ওই ছিদ্রটাকে বলি হচ্ছে ক্লোয়েকা ছিদ্র, আর প্রকোষ্ঠটাকে বলি হচ্ছে ক্লোয়েকাল প্রকোষ্ঠ। যেমন এর ক্ষেত্রে আমরা যদি বলি, রেচন ছিদ্রটা তো যে দেহের একদম সম্মুখ প্রান্তে আছে, ৩টা ছিদ্রের কথা আমি বলেছি যে প্রাণীর ক্ষেত্রে থাকবে। তো এর বাকি যে ২টা ছিদ্র আছে, অর্থাৎ প্রজনন ছিদ্র প্লাস তার পায়ু ছিদ্র, এই ২টা কি হয়, আলাদা আলাদাভাবে এসে একটা প্রকোষ্ঠে উন্মুক্ত হওয়ার পরে ওই প্রকোষ্ঠ থেকে একটা ছিদ্রপথে দেহের বাইরে বের হয়। এজন্য পুরুষের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ক্লোয়েকাল ছিদ্র। আর পিনিয়াল সিটি কি, এই ক্লোয়েকাল ছিদ্রের সাথে ২টা পিনিয়াল সিটি থাকে। সেই ২টা ছিদ্র দিয়ে সে কি করতে পারে, স্ত্রীর সাথে যখন সে কপুলেশনে যায় অর্থাৎ সঙ্গমে যায়, তখন সে স্ত্রীর প্রজনন ছিদ্রটাকে ওপেন করার জন্য এই পিনিয়াল সিটিটা ব্যবহার করে, যেটা শুধুমাত্র পুরুষেই থাকে, স্ত্রীতে কিন্তু থাকে না। আবার এই ক্লোয়েকা যেটা, সেটা শুধুমাত্র পুরুষে থাকবে, স্ত্রীতে থাকবে না। পুরুষ কৃমি এবং স্ত্রী কৃমির পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য, যেটা খ বিভাগের জন্য তোমাকে অবশ্যই শিখতে হবে, খুবই 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 গুরুত্বপূর্ণ হিসাবে এটা পড়বে। আচ্ছা, এই যে কোলেকাল ছিদ্র, এর সামনের দিকে 50 জোড়া, 50টা কিন্তু না, 50 জোড়া সামনে যেহেতু আছে সেজন্য প্রি, আর পেছনে থাকলে থাকবে কয়টা, 5টা, 5 জোড়া, ঠিক আছে। এবং সামনে থাকলে প্রি বলি, পেছনে থাকলে বলি পোস্ট। অ্যানাল মানে কি, অ্যানাল হচ্ছে পায়ুছিদ্র, ওই যে পায়ুকুলেকা, জননছিদ্র, পায়ুছিদ্র সব একসাথে আসছে, এজন্য আমরা এটাকে বলছি অ্যানাল, অ্যানাল প্যাপিলা থাকবে। তাহলে আমরা কি বললাম, যে এই যে ক্লোয়েকাল ছিদ্রের সামনের দিকে থাকবে হচ্ছে 50 জোড়া প্রি অ্যানাল প্যাপিলা, আর পেছনের দিকে থাকবে হচ্ছে 5 জোড়া পোস্ট অ্যানাল প্যাপিলা। এই 5 জোড়া যে পেছনের গুলা আছে, 5 জোড়ার মধ্যে আবার সামনের প্রথম যে 2 জোড়া তার ক্ষেত্রে ডাবল, আর শেষেরটার ক্ষেত্রে সিঙ্গেল প্যাপিলা থাকে। ডাবল প্যাপিলা সিঙ্গেল প্যাপিলা কিরকম থাকে, এই যে ক্ষেত্রে জোড়াই থাকে, এরকম জোড়া থাকলে তাদেরকে বলি ডাবল, আর যদি শুধু সিঙ্গেল থাকে তাহলে তাকে বলবো গোল থেকে একটু সুতার মতন গঠন অনেক সময় বের হয়। এগুলা হচ্ছে যে বলেছি সংবেদী অঙ্গ হিসাবে এদের কাজ করে, সংবেদন গ্রহণ করতে পারে। আচ্ছা, এদের দেহে 4টা অনুদৈর্ঘ্য রেখা থাকে, মানে একদম অনুদৈর্ঘ্য মানে কি, লম্বালম্বি, তার মানে একদম মাথা থেকে শেষ পর্যন্ত লম্বালম্বি যে রেখা থাকে সেটাকে আমরা বলছি অনুদৈর্ঘ্য। 4টা কিভাবে থাকে, একটা থাকবে অঙ্কীয় দিকে অর্থাৎ পেটের দিকে, একটা থাকবে পিঠের দিকে, আর 2টা থাকবে বাম সাইডে একটা, ডান সাইডে একটা, অর্থাৎ 2টা পার্শ্বে থাকবে। তাহলে একটা অঙ্কীয়, একটা পৃষ্ঠীয়, আর 2টা থাকবে বাম সাইডে একটা, ডান সাইডে একটা, পাশের দিকে। তাহলে এই হচ্ছে এদের যেই রেখা থাকে সেটা। আর স্ত্রীর অঙ্কীয় দিকে অনুপস্থভাবে পায়ুছিদ্র থাকে, শেষের দিকেই কিন্তু এদের পায়ুছিদ্রটা থাকে। জনন ছিদ্রটা আবার কিন্তু এদের আলাদা থাকে, জনন ছিদ্রটা এদের দেহের একেবারে সামনের দিকে, মানে 1/3 থাকে জনন ছিদ্র। স্ত্রীর পুরো গঠনের একদম সম্মুখে থাকবে হচ্ছে, একদম যদি এটা হয় তাহলে একদম সামনে থাকবে হচ্ছে রেচন ছিদ্র। এইটাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি, তাহলে এখানে থাকবে এর জনন ছিদ্র, আর এই শেষের দিকে থাকবে হচ্ছে এর পায়ুছিদ্র। তাহলে এটা হচ্ছে এদের ক্ষেত্রে এরকম গঠন থাকে স্ত্রীর ক্ষেত্রে। আর পুরুষের ক্ষেত্রে জনন ছিদ্রটা একই সাথে পায়ুছিদ্রের সাথে থাকে। তো এইটা হচ্ছে মেল, আমরা দেখে বুঝতে পারছি সাইজ দেখে, এটা হচ্ছে ফিমেল। তো এই হচ্ছে এদের পুরুষ প্রজনন তন্ত্র। আর এইখানে একেবারে এদের যেই কুলেকা সেটা এখানে থাকে। স্ত্রীর ক্ষেত্রে যদি আমরা আসি, এইটা হচ্ছে এদের পায়ুছিদ্র, কিন্তু এদের হচ্ছে যেই ইয়া ছিদ্র, রেচন ছিদ্র হচ্ছে এইটা আর এইটা। আর এইখানে থাকে হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে প্রজনন ছিদ্র। ট্রাইরেডিয়েট ওষ্ঠ বলেছি, 3টা ওষ্ঠ থাকবে। তাহলে এইটা হচ্ছে উপরের পৃষ্ঠীয় দিকে, আর এই 2টা হচ্ছে, বা এইটা হচ্ছে পিঠের দিকে, আর এই 2টা হচ্ছে, যেহেতু একই টাইপের গঠন তার মানে এই 2টা হচ্ছে অঙ্কীয় দিকের। এখানে যদি আমরা বলি ওই যে প্যাপিলার কথা যেটা আমি বলেছিলাম, তাহলে পিঠের দিকে থাকে 2টা ডাবল, এ একটা এ একটা, আর অঙ্কীয় দিকে থাকে কি একটা ডাবল, আর একটা থাকে হচ্ছে সিঙ্গেল, এই যে
এখানে আর একটা থাকে হচ্ছে প্যাপিলা, যেটা এরকম করে দেওয়া আছে এটা হচ্ছে প্যাপিলা, এই অ্যামফিট, এটা হচ্ছে অ্যামফিট। আর যেটা এরকম শুধু আছে এটা হচ্ছে সিঙ্গেল প্যাপিলা। আর এখানে আছে ডাবল প্যাপিলা। তো এটা হচ্ছে এদের মূল গঠন। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে পরিপাক। পরিপাকটা সাধারণত আসে না, তবে জেনারেল হিসাবে আমাদেরকে কিছু বিষয় জানতে হয়। আমরা এর আগের যেইটা দেখেছি যে প্লাটিহেলমিনথেস পর্বে সাধারণত ওরা পোষক দেহ থেকে একেবারে রেডিমেড পরিপাককৃত খাবারটাই খায় দেখে ওদের পরিপাকতন্ত্রের সেরকমভাবে প্রয়োজন হয় না, থাকলেও সেটা কীরকম আছে, অসম্পূর্ণ, তাদের কোনো পায়ুছিদ্র থাকে না, একেবারে রেডিমেড খাবারটাই যেহেতু তারা গ্রহণ করছে। বজ্র পদার্থ তৈরি হয় না দেখে তাদের কোনো পায়ুছিদ্র থাকে না, জাস্ট মুখছিদ্রটা থাকে। আর এদের ক্ষেত্রে কি হয়, এরা অর্ধপাচিত খাবারটা যেহেতু খাচ্ছে তার মানে এরা পরিপাক করে পুষ্টি উপাদানটা গ্রহণ করছে, কিন্তু অপাচ্য অংশটুকু দেহ থেকে বের করে দিতে হবে। এজন্য এদের পরিপাকতন্ত্র সম্পূর্ণ থাকে, অর্থাৎ এদের মুখছিদ্র এবং পায়ুছিদ্র থাকে। অর্থাৎ যতই উপরের দিকে আমরা যাব গঠনগুলো কিন্তু জটিল হয়, এইটা কিন্তু তার প্রমাণ। এদের কি কি থাকবে, মুখছিদ্র থাকবে, মুখ থাকবে, গলবিল থাকবে, এইটুকু হচ্ছে খুব ছোট। পুরো বডিটা জুড়ে যে অংশটা সেটা হচ্ছে অন্ত্র, একদম শেষে থাকবে মলাশয় এবং থাকবে হচ্ছে পায়ুছিদ্র। এদের পরিপাকের জন্য যেহেতু অর্ধপাচিত খাবার খাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে মানুষের দেহে যেহেতু আমরা প্রোটিন খাই, লিপিড খাই, কার্বোহাইড্রেট খাই, তাহলে সে ধরনের পরিপাককারী এনজাইম থাকবে। এগুলো আমরা একটু মাথায় রাখি। প্রোটিন, এই যে আমরা দেখি কি কি, লাইপেজ আর হচ্ছে প্রোটিয়েজ আর হচ্ছে এস্টারেজ। তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো প্রোটিনের ক্ষেত্রে প্রোটিয়েজ, অর্থাৎ প্রোটিন পরিপাকের জন্য আমরা প্রোটিয়েজ এনজাইম দেখবো। লিপিডের জন্য লাইপেজ। আর কার্বোহাইড্রেট যেহেতু বাকি থাকলো, তাহলে অ্যামাইলেজটা হচ্ছে কার্বোহাইড্রেট, সহজে মনে রাখার জন্য এগুলো হচ্ছে কমন নেম। প্রোটিনের জন্য প্রোটিয়েজ, লিপিডের জন্য লাইপেজ, আর কার্বোহাইড্রেটের জন্য অ্যামাইলেজ। তাহলে আমরা যে অর্ধপাচিত খাবারটা এরা আমাদের দেহ থেকে নিচ্ছে সেটাকে আবার তারা তাদের দেহের এই এনজাইমের সহায়তায় পরিপাক করে তারা পুষ্টি উপাদানটা গ্রহণ করতে পারে। এই যে আমরা বলেছি মুখ থাকবে, গলবিলটা খুবই শক্ত পেশিবহুল, যেহেতু অর্ধপাচিত খাবারটা খাচ্ছে সেটাকে পেশির সাহায্যে পিষে ফেলতে হবে। এখানে ফ্যারিংস, ইন্টেস্টাইনের এই পার্টটুকু পুরোটাই হচ্ছে ইন্টেস্টাইন, এবং এখানেই তাদের খাবারটা পরিপাক হয় প্লাস শোষণ হয়ে থাকে, এবং শেষে এই পথ দিয়ে তাদের যেটা বের হয়ে আসে, অপচিত উপাদান যেটা বজ্র পদার্থ সেটা বের হয়ে আসে। শ্বসনের ক্ষেত্রে এটাও অ্যারেটেইনিয়ার মতন অবাধ শ্বসন ঘটবে, কারণ হচ্ছে এরা দেহের ভেতরেই সাধারণত ম্যাক্সিমাম সময় বসবাস করে। বাট যদি এরা বাইরের পরিবেশে চলে আসে সেখানেও তারা শ্বসন কার্য সম্পূর্ণ করতে পারবে, অর্থাৎ তাদের অবাধ শ্বসনও হয়ে থাকে এবং সবাধ শ্বসনও হয়ে থাকে। রেচনের ক্ষেত্রে এটা একটু গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় 4 মার্কসের কোশ্চেন হিসাবে আসে, তবে খুব যে এসেছে সেটা বলবো না। তো এদের গঠনটা হচ্ছে এইচ আকৃতির, আমরা দেখে বুঝতে পারছি এইচটা আমরা লিখলে এরকম লিখি, সো ওই হিসাবে এটা হচ্ছে দেখতে অনেকটা এইচ আকৃতির হয়ে থাকে। তো এদের ক্ষেত্রে আমরা বললাম যে এইচ আকৃতির, এদের অন্তঃকোষীয় নালী থাকে, প্লাস হচ্ছে এদের বাম নালীটা, দুইটা নালী, এই যে একটা নালী একটা নালী, এটাকে আমরা বলছি বাম নালী, এটাকে বলছি ডান নালী। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাম নালীটা মোটা থাকে, ডান নালীটা চিকন থাকে। বাম নালীর অগ্রপ্রান্তে একেবারে সামনের দিকে থাকবে হচ্ছে এদের রেচন ছিদ্র। ওই যে বলেছি যে এদের রেচন ছিদ্রটা একেবারে উপরের দিকে থাকে, অগ্রপ্রান্তের দিকে থাকে, তাহলে অবশ্যই কি নিচ থেকে এই দিকে যেতে হবে, এজন্য বডির অগ্রপ্রান্তের দিকে এদের রেচন ছিদ্রটা থাকবে, এবং সেটা শুধুমাত্র একটা সাইডে থাকে। সেটা কোন সাইডে, বাম সাইডের যেই নালীটা থাকে তার মাথায় থাকে, ডান সাইডের নালীটা বদ্ধ থাকে, এবং ডান এবং বাম পাশেরটা পরস্পরের সাথে অনেকগুলো ক্যানালিকুলি দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে, এজন্য গঠনটা এইচ আকৃতির হয়ে থাকে। অ্যামোনিয়া এবং ইউরিয়া জাতীয় যেই রেচন পদার্থটা এদের সিডোসিলোমিক, এটা সিডোসিলম যেহেতু এদের বডির ভেতরে থাকে, তাহলে ওই সিডোসিলোমিক তরলের মধ্যে এই ধরনের নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ এদের এই নালীর ভিতরে ব্যাপন প্রক্রিয়ায় ঢুকবে। ঢোকার পরে এখান থেকে ধরো নিচ থেকে আসলো, এদিক থেকে সব দিক থেকে আসার পর এই পথ দিয়ে দেহের বাইরে নির্গত হবে। এটাকে এদের হচ্ছে রেচন প্রক্রিয়া খুবই সহজ প্রক্রিয়া একটা।
আচ্ছা, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে পড়তে হবে। আমরা অলরেডি যেহেতু এদের জেনারেল বৈশিষ্ট্য পড়ে আসছি, এজন্য এটা খুব সহজ মনে হবে আমাদের কাছে। প্রথম যেটা সেটা হচ্ছে পুরুষের পশ্চাৎ প্রান্ত বাঁকানো, স্ত্রীর পশ্চাৎ প্রান্ত সোজা। তারপরে আমরা বলতে পারি পুরুষ আকারে ছোট, স্ত্রী আকারে বড়। এগুলো সবই কিন্তু আমরা পড়েছি। এদের ক্লোয়াকাল ছিদ্র আছে, কারণ ওই যে পুরুষ প্রজনন তন্ত্রের ছিদ্রে এবং পায়ুছিদ্রে একটা প্রকোষ্ঠে উন্মুক্ত হয় এজন্য, কিন্তু এদের ক্ষেত্রে এ ধরনের কোনো প্রকোষ্ঠ নাই দেখে ছিদ্রও নাই। তারপরে আমরা আসি হচ্ছে জনন এবং পায়ুছিদ্র পৃথক নয়, একটা ছিদ্র, এজন্য আমরা বলবো যে এদের পৃথক নয়, কিন্তু এদের ক্ষেত্রে পৃথক থাকে। এরপরে আসি হচ্ছে পিনিয়াল স্পিকিউল এদের আছে, যেহেতু এইটা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্রের সঙ্গম অঙ্গটাকে ওপেন করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এদের তো এরকম কাজ নাই দেখে এই ধরনের উপাদান তাদের নাই। এদের ক্ষেত্রে ওই ক্লোয়াকারের সামনে এবং পেছনে, আমরা সামনে জানি 50 জোড়া, পেছনে হচ্ছে 5 জোড়া অ্যানাল পাপিলা থাকে, কিন্তু এদের এই ধরনের কোনো অ্যানাল পাপিলা থাকে না। সো এইটা খুব ভালো করে পড়বা। দেখো 4 মাসের জন্য 4টা লিখলেই এনাফ, কিন্তু হয় কি অনেক সময় তোমরা ভুল লিখে ফেলো। ভুল লিখে ফেললে তখন যদি তুমি এক্সট্রা লেখো 5টা 6টা 7টা 8টাও যদি লেখো, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে কোনো 4টা সঠিক হলেই 4-এ 4 দেই, কিন্তু তুমি যদি 4টা লিখে সেখান থেকে একটা ভুল হয়ে যায়, আমরা কিন্তু 3 দেই। সেজন্য তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমি যদি 4টা একদম সঠিক লিখি, 4টা লিখলেই এনাফ। কিন্তু যদি আমার কোনো কনফিউশন থাকে, সময় থাকে এবং আমি যদি পারি, অবশ্যই আমার এক্সট্রা লেখা উচিত, তাহলে ভালো মার্কস পাওয়া যায়। এরপরে আসে হচ্ছে প্রজনন। প্রজনন এইটা খুব গুরুত্বপূর্ণ। এদেরও যেহেতু পুরুষ প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্র আলাদা আলাদা দেহে থাকে, এরা হচ্ছে একলিঙ্গিক। আমরা পুরুষ প্রজননতন্ত্রের কমনই থাকবে, স্ত্রী প্রজননতন্ত্রেরও কমন কিছু উপাদান থাকে, যেটা আমরা টেইনিয়াতে দেখেছি। শুক্রাশয়, শুক্রনালী, শুক্রথলি, ক্ষেপণনালী, পিনিয়াল স্পিকিউল, এগুলো থাকবে। তো শুক্রাশয় আমরা এই গঠনটা যদি দেখি, এটা হচ্ছে এদের শুক্রাশয়। এদের শুক্রাশয়কে টেলোজেনিক বলা হয়, অর্থাৎ এদের শুক্রাণু উৎপন্ন হয় শুক্রাশয়ের পেছন থেকে, এই পেছন থেকে শুক্রাণু উৎপন্ন হয়, এজন্য এটাকে বলা হয় হচ্ছে টেলোজেনিক শুক্রাশয়। একটা থাকে এদের, এবং এখান থেকে কি হয়, শুক্রাশয় থেকে যে নালীটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় শুক্রনালী। শুক্রনালী থেকে শুক্রাশয়ের কাজ হচ্ছে শুক্রাণু উৎপন্ন করা, শুক্রনালীর কাজ হচ্ছে শুক্রাণু বহন করা। এখানে এসে পড়ে এখানে একটু মোটা অংশ দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলছি হচ্ছে শুক্রথলি বা সেমিনাল ভেসিকল, যেখানে শুক্রাণুগুলা জমা থাকে, এইটাকে আমরা বলছি সেমিনাল ভেসিকল বা একটু মোটা গঠন, যেটা প্রকোষ্ঠের মতন। এরপরে শেষ প্রান্তে এসে এখানে যদি আমরা দেখি, একটা নালাকৃতির গঠন সৃষ্টি হয়েছে, যেটা ক্ষেপণনালী, এটা এদের সঙ্গম অঙ্গ হিসাবে কাজ করে, এবং এর সামনে থাকে হচ্ছে পিনিয়াল স্পিকিউল, যেই স্পিকিউল দিয়ে তারা স্ত্রীর প্রজননতন্ত্রের যে যোনিটা সেটাকে উন্মুক্ত করে ফেলে। এরপরে আসি হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্র। এদের ক্ষেত্রে ডিম্বাশয় একই রকম, ওখানে শুক্রাশয়, এখানে ডিম্বাশয়, ওখানে শুক্রনালী, এখানে ডিম্বনালী, ওখানে ছিল সেমিনাল রিসেপ্টাকল, এখানে হচ্ছে জরায়ু, ওখানে ছিল হচ্ছে ক্ষেপণনালী, আর এদের হচ্ছে যোনি। ওদের ছিল হচ্ছে পিনিয়াল স্পিকিউল, কিন্তু স্ত্রীর কিন্তু কোনো পিনিয়াল স্পিকিউল থাকে না। তো এদের ক্ষেত্রেও এদেরও টেলোজেনিক ডিম্বাশয়, অর্থাৎ ডিম্বাশয়টা শুধুমাত্র পেছন ডিম্বাণু উৎপন্ন হয় ডিম্বাশয়ের পেছন পার্ট থেকে, কিন্তু সাধারণত ডিম্বাশয় বললে আমরা মাথায় থাকে যে গোলাকৃতির কিছু হবে, এদের গোলাকৃতির না, এদের নলাকৃতির গঠন হয়ে থাকে, এক জোড়া থাকে, এইটা একটা, আর এই পেঁচানো রয়েছে এইটা আর একটা। তো এটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপন্ন হবে, তারপর এখান থেকে নালী যেগুলো দেখতে পাচ্ছি, এই নালী হচ্ছে ডিম্বনালী, এই ডিম্বনালী দিয়ে ডিম্বাণু বহন করে আসবে, আসার পর এখানে যে মোটা গঠনটা দেখতে পাচ্ছি দুই সাইডে আছে, এইটাকে বলা হচ্ছে জরায়ু। জরায়ুতে মূলত নিষিক্ত ডিম্বাণু থাকবে, অর্থাৎ এই ডিম্বাণুটা এখানে আসার পর, এখানে আসার পরে এই দিক থেকে বের আসবে, আসার পর এই দুইটা জরায়ু সামনের দিকে গিয়ে একটা অংশে মিলিত হয়েছে। এই যে মিলিত হয়েছে যে অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে ভ্যাজাইনা বা হচ্ছে যোনি।
এটা এদের সঙ্গম অঙ্গ হিসাবে কাজ করে। আমরা যদি বডিটা কাউন্ট করি তাহলে দেখো 1/3 এখানে গিয়ে কিন্তু এই অংশটা অবস্থান করছে। অর্থাৎ আমরা জানি রেচন ছিদ্র উপরে থাকবে, পায়ুছিদ্র নিচে থাকবে, আর রেচন ছিদ্র থাকবে হচ্ছে বডির 1/3 অংশে। তো এখানে থাকে। তো এদের যখন সঙ্গম হয় তখন কি করে, এই যে এদের অবস্থানটা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পুরুষটা কিন্তু এই অ্যাঙ্গেলে, পুরুষের বডিটা এই অ্যাঙ্গেলে থাকে, এইটা সামনের দিক আর এটা পশ্চাৎ প্রান্ত। কারণ এখান থেকে সে ক্ষেপণনালীটা দিয়ে শুক্রাণু এইটার ভেতরে দিয়ে দিবে এবং এখানে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরে জরায়ুতে এসে অবস্থান করবে। জরায়ুর ভেতরে বিভিন্ন যে গ্রন্থি নিঃসৃত উপাদান, সেই উপাদানের এর চারপাশে একটা খোলক তৈরি হবে এবং একটা ক্যাপসুলের মতন গঠন তৈরি হয়। তোমাদের ফার্স্ট ইয়ারের প্র্যাকটিক্যালে এইটা থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ, প্রাণীটা তো আছেই নমুনা প্রাণী শনাক্তকরণের ক্ষেত্রে, তারপর স্লাইডে আসে একটা জিনিস, যে পুরুষ এবং স্ত্রী অ্যাসক্যারিসের যেই প্রস্থচ্ছেদ টিএস, ট্রান্সফার সেকশনকে টিএস বলি, এটা কিন্তু অবশ্যই লিখতে হয়। কখনো পুরো শুক্রাশয় দেয় না, ডিম্বাশয় দেয় না, পুরো যকৃৎ দেয় না, তার একটা সেকশন দেয়, সেই সেকশনটা লম্বালম্বি না আড়াআড়ি সেটার জন্য অবশ্যই লিখতে হয় টিএস না হচ্ছে এলএস। এলএস হলে লম্বালম্বি আর টিএস হলে আড়াআড়ি। তো এইটা হচ্ছে একটা পুরুষের ক্ষেত্রে যেটা আমরা সেটা দেখবো, এই যে মেলের ক্ষেত্রে এই ছবিটা দেখো, তার পাশাপাশি এই ছবিটা দেখো, দুইটা ছবি দেখে মনে হবে যেন একই, তার কারণ এর এইটা আছে, এর ক্ষেত্রেও আমরা দেখবো এটা আছে, দেন এর এইটা আছে, এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা এইটা আছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এখানেও এরকম কিছু গঠন আছে, এর ক্ষেত্রেও কিন্তু আছে। এখন এগুলাকে বলি হচ্ছে র্যাকিস বা আরো কিছু গঠন আছে। মেইন যে গঠনটা এদের ক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে এইখানে যদি দেখি, এই গোলের ভেতরে শুধু গোল গোল জিনিসই আছে, কিন্তু পরের ছবিটা যদি দেখি এটা ফিমেলের ক্ষেত্রে এই গঠনটা কিন্তু ওটাতে নাই, এর ক্ষেত্রে কিন্তু এইটা আছে, ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে নেই। এটা কিসের মতন, আমরা গরুর গাড়ির চাকা যদি দেখি তাহলে চাকাগুলো কিন্তু যারা দেখছি আর কি, না দেখলে ইন্টারনেটে তো পাওয়া, সরাসরি না দেখলেও এরকম যদি গঠন দেখতে পাও তাহলে মনে করবা সেটা হচ্ছে ফিমেল অ্যাসকারিসের প্রস্থচ্ছেদ দিয়েছে। কেন আমার মেল ফিমেল উল্লেখ করতে হবে, কারণ তুমি যখন বৈশিষ্ট্য লিখছো তখন লিখছো ডিম্বাশয় আছে, ডিম্বাণু উৎপন্ন করে, বা এই ধরনের যোনি আছে, জরায়ু আছে, কিন্তু যখন তোমার শুক্রাশয় দেখবা, এই মেইলেরটা দেখবা, তখন তো তুমি লিখছো শুক্রাশয় আছে, শুক্রনালী আছে। তো এই যে ডিফারেন্সটা, অর্থাৎ তোমাকে দেখানো হলো পুরুষটা, তুমি যদি উদাহরণ বৈশিষ্ট্য লেখো মেয়েরটা তাহলে তো হবে না। এজন্য অবশ্যই পার্থক্যটা তোমাকে শিখতে হবে। এটা কিসের জন্য, প্র্যাকটিক্যালের জন্য। প্র্যাকটিক্যালে এইটা আছে, তাহলে এই এই গঠনটা দেখতে পেলে সেটা হবে হচ্ছে ফিমেল, আর যদি এই গঠনটা না থাকে তাহলে সেটা হচ্ছে মেল। এই দুটো ছবি ভালো করে শিখে যাবা। অনেক সময় স্লাইড না দেখে ছবিও দেখায়, সেক্ষেত্রে তো আরো সহজ হয়, স্লাইড দেখালে একটু কঠিন হয়ে যায়, তারপরে চেষ্টা করবে আইডেন্টিফাই করার জন্য। এভাবে জীবনচক্র, এইটা তোমাকে 10 মার্কসের জন্য অবশ্যই ভালো করে প্রিপেয়ার করতে হবে। 4 মার্কসের জন্য আমরা ওখানে দেখলাম হচ্ছে রেচনতন্ত্রটা পড়তে পারো, পার্থক্যটা, আর এখান থেকে তোমার যা পড়াবো বাদবাকি সবই হচ্ছে 10 মার্কসের জন্য প্রিপেয়ার করবে। জীবনচক্রের এদের 3টা ধাপ দেখবো আমরা, ডিম্ব গঠন, মাটিতে ডিমের পরিস্ফুটন, আর মানবদেহের সংক্রমণ। সহজ, তুলনামূলকভাবে টেইনিয়ার থেকে এই জীবনচক্রটা সহজ, কম সময়ে লেখা যায়, সুন্দরভাবে লেখা যায়। তো আমরা আসি হচ্ছে এর ক্ষেত্রে যে অ্যাসকারিসের জীবনচক্রের ক্ষেত্রে। প্রথমে আসি একটা পরিণত স্ত্রী যেটা মানব দেহে থাকবে। এই স্ত্রীর সাথে এর এর আমি দেখিয়েছি অলরেডি যে কোন অ্যাঙ্গেলে গেলে এদের কপুলেশন হবে, সঙ্গম হওয়ার পরে এর শুক্রাণুর থেকে পুরুষ থেকে শুক্রাণু স্ত্রীর দেহে আসবে, আসার পর যোনিতে সেটা নিষিক্ত হবে। এই নিষিক্ত ডিম্বাণু কি করে, ওর দেহেই কিন্তু হয় না, এটা হচ্ছে মাটিতে চলে আসে, ওর চারপাশে নিষিক্ত ডিম্বাণুর চারপাশে জরায়ু থেকে খোলক, রস নিঃসরিত হয়ে একটা খোলক তৈরি করে, সেই খোলকটা পরবর্তীতে চলে আসে হচ্ছে বাইরে মাটিতে। মাটিতে আসার পর যেটা হয়ে থাকে, এখানে এখানে
তার হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগবে, সেটা হচ্ছে 85°F এবং পর্যাপ্ত অক্সিজেন থাকতে হবে, আর্দ্রতা থাকতে হবে। অর্থাৎ ডিমটা যখন অ্যাসকারিস মানুষের দেহের ভেতরে অন্ত্রে দিয়ে দিবে, মলের মাধ্যমে বাইরের পরিবেশ আসার পর এই তাপমাত্রা এবং আর্দ্রতা উপস্থিতির ফলে এর ভেতরে ক্লিভেজ শুরু হয়। ক্লিভেজ কীরকম হয়? হয় হচ্ছে প্রথমে হয় মরুলা, তারপরে ব্লাস্টুলা, তারপরে গ্যাস্টুলা, তারপরে হয় লার্ভা। তো এদের লার্ভার এই বিকাশটা হতে 9 থেকে 13 দিন সময় লাগে। প্রথম লার্ভা দশা তৈরি হয়। দেন ওর ভেতরে সে আরও 7 দিন পরে খোলস ত্যাগ করে, হয় হচ্ছে খোলস ত্যাগ করলে সাধারণত হয় কি তাদের সাইজটা বড় হয়। যেমন তুমি যদি 2 বছর বয়স, তোমার 4 বছর বয়স হয়ে যায়, তখন নিশ্চয়ই 2 বছরের জামা তোমার গায়ে হবে না। ঠিক তেমনই ও যখন সাইজে বড় হয়ে যায় তখন সেটাকে খোলস মোচন হয়। খোলস আর খোলক কিন্তু 2 জিনিস। খোলক হয় শক্ত আর খোলস হয় তুলনামূলকভাবে পাতলা, এবং এটা চেঞ্জেবল। খোলক কিন্তু নষ্ট আমি আরেকটু সহজ করে যদি বলি, তাহলে শামুকে যেটা থাকে সেটা হচ্ছে খোলক, চিংড়িতে যেটা থাকে সেটা কিন্তু খোলক না, খোলস। তো এদের ক্ষেত্রে এই দ্বিতীয় যে র‍্যাবডাইটিফর্ম লার্ভা দশা, এটা হচ্ছে সংক্রমণ দশা। এটা হচ্ছে মানুষের দেহে সংক্রমিত হয়। কিভাবে মানব দেহে এটা আসে? মানুষ যখন এই মাটিতে এই দ্বিতীয় লার্ভা দশার যেই এটা কিন্তু একটা চারিদিকে একটা আবরণ বদ্ধ থাকে এবং দীর্ঘদিন এই অবস্থাতে এ কিন্তু থাকতে পারে। তো ফলমূল বা পানি এর মাধ্যমে এরা কাঁচা ফলমূল শাকসবজি যদি সেভাবে ধুয়ে না খাওয়া হয়, মানুষের স্কিনের মাধ্যমে, ইভেন মানুষের স্কিনের মাধ্যমে কিন্তু, অর্থাৎ খালি পায়ে যদি আমরা বাথরুমে যাই, এই লার্ভা দশা আমাদের পায়ের তলা থেকে ভেদ করেও কিন্তু রক্তের মাধ্যমে আসতে পারে, তবে সেটা খুব কম। মেইনলি আমাদের ওরাল মাধ্যমে এটা এসে থাকে, অর্থাৎ খাবারের মাধ্যমে এটা আমাদের দেহে ঢুকে থাকে, অর্থাৎ মানুষের দেহে এটা স্থানান্তরিত হয়। হওয়ার পর এ মানুষের অন্ত্রে চলে যাবে। অন্ত্রে এই লার্ভাটা থাকার পর সে অন্ত্রের ভেতরে আসার পর অন্ত্রের যে এনজাইমগুলো থাকে, আমাদের যে পরিপাক এনজাইমগুলো, তার প্রভাবে তার যে খোলক, এই যে র‍্যাবডাইটিফর্ম লার্ভা দ্বিতীয় লার্ভা দশা ছিল, তার চারপাশের যেই লেয়ারটা থাকে সেটা নষ্ট হয়ে যেয়ে লার্ভাটা বের হয়ে আসে। আসার পর এ অন্ত্রের যে মিউকাস লেয়ার সেটা দিয়ে ঢুকে রক্তনালিকার মধ্য দিয়ে দেহের বিভিন্ন অঞ্চলে যাওয়া শুরু করে। মেইনলি সে কোথায় প্রথমে যায়? আমরা জানি আমাদের যে খাদ্য পরিপাক হওয়ার পর সে হেপাটিক শিরার মাধ্যমে যকৃতে যায়। ওই যে হেপাটিক শিরা যখন যকৃতে যাচ্ছে, ওই রক্তের মাধ্যমে সে প্রথমে যকৃতে যায়। এরপরে আমরা জানি যকৃত থেকে রক্ত যায় হচ্ছে হৃৎপিণ্ডে, তখন সে হৃৎপিণ্ডে চলে যায়। এখন হৃৎপিণ্ডে যখন যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে এবার আমরা জানি যে এই যে কার্বন ডাইঅক্সাইড রক্তের যে শিরার মাধ্যমে পরিবাহিত হয়, অর্থাৎ শিরা দিয়ে যেহেতু সে ঢুকছে, অর্থাৎ অন্ত্র থেকে সে যকৃৎ শিরার মাধ্যমে হেপাটিক শিরার মাধ্যমে যকৃতে যাচ্ছে, যকৃৎ শিরার মাধ্যমে সে হচ্ছে ফুসফুস হৃৎপিণ্ডে যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে যখন ফুসফুসে যাবে, ফুসফুস মানেই হচ্ছে পালমোনারি বা ফুসফুসীয় যে, এখানে কিন্তু আবার শিরা না, তখন আবার ধমনী হয়ে যাবে। তোমাদের এই ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথম অন্ত্র থেকে যকৃত হয়ে হৃৎপিণ্ড যাওয়া পর্যন্ত থাকবে হচ্ছে শিরা, কিন্তু শিরা থেকে যখন যাবে তখন কিন্তু সে হচ্ছে ধমনী, অর্থাৎ ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে। ফুসফুসে যাওয়ার পর এখানে সে কিছুদিন অবস্থান করবে। হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ড থেকে সে ফুসফুসে, ফুসফুসে সে টোটাল 10 দিন অবস্থান করে। প্রথম 6 দিন পরে সে তৃতীয় লার্ভা, অর্থাৎ তার সাইজটা বড় হয়ে যায় ওখানে থাকার পরে, সে খোলস মোচন করে দ্বিতীয় থেকে তৃতীয় লার্ভা দশায় উৎপন্ন হয় এবং পরবর্তী 4 দিনে সে আরও সাইজ বড় হয়ে সে চতুর্থ লার্ভা দশা উপনীত হয়। চতুর্থ লার্ভা দশা হওয়ার পর সে আবার কি করে, এই এই সময় কিন্তু সে অ্যালভিউলাসের থলির মধ্যে সে অবস্থান করে। এরপর ওখান থেকে সে ব্রঙ্কাস, ট্রাকিয়া হয়ে আমাদের গলবিল, শ্বাসনালীর একদম উপরে উঠে আসে, এবং এর পরিমাণটা যদি অনেক হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় আমাদের বমির সাহায্যে বের হয়ে আসে, নাক মুখ দিয়ে বের হয়ে আসে, আমরা যেটা বলে থাকি। তারপরে কি করে, এই গলায় আমাদের অনেক সময় মনে হয় যেন গলায় কিছু বেঁধে আছে, আমরা ঢোক গিলি। যখনই আমরা ঢোকটা গিলি তখন এটা আমাদের ওই শ্বাসনালীর থেকে সে চলে গেল তখন অন্ত্রে। অন্ত্রে যাওয়ার পর এখানে খেয়ে দিয়ে সে আরেকটু মোটা হয়ে যাবে, মোটা হয়ে ট্রাকিয়া হয়ে গলবিল হয়ে সে অন্ত্রে যেয়ে ওখানে পঞ্চম লার্ভা দশায়
চতুর্থ লার্ভা দশা থেকে সে সাইজে বড় হয়ে পঞ্চম লার্ভা দশা হবে, পঞ্চম লার্ভা দশা থেকে সে একেবারে পূর্ণাঙ্গ দশায় রূপান্তরিত হবে। এটা হচ্ছে এদের জীবনচক্র। আমি এখানে কিছু কিছু অপশন উইপ রেখেছি, তোমরা চেষ্টা করবা সেগুলা হচ্ছে অ্যাড করার জন্য। তো ডিমের গঠনের ক্ষেত্রে ডিমের এই যে চারপাশে খোলক থাকে, যাতে বাইরের পরিবেশে কোনো কিছু যেন ভেতরের লার্ভাকে কোনোভাবেই নষ্ট করতে না পারে। এই যে মরুলা, ব্লাস্টুলা, এই যে ক্লিভেজ হয়ে অনেকগুলা কোষ তৈরি করছে। তারপরে হচ্ছে এখানে এই যে লার্ভা, এর ভেতরে এই যে গঠনটা হচ্ছে এদের লার্ভা এই অবস্থায় থাকে। এই লার্ভাটা হচ্ছে সংক্রমণ দশা। তো আমরা এই দৃশ্যটা যদি দেখি, 1 নাম্বার হচ্ছে কি পূর্ণাঙ্গ স্ত্রী আর পুরুষ। স্ত্রী পুরুষের সাইনটা কিভাবে দিব? এই হচ্ছে দুটো গোল দিলাম, মাথায় রাখবো। ছেলেরা মাথায় টুপি পরে, মানে এটা হচ্ছে মেল, আর মেয়েরা গলায় মালা পরে, মানে এটা হচ্ছে ফিমেল। তো এইটা গেল হচ্ছে আমাদের এই মেল ফিমেল অন্ত্রে অবস্থান করছে। এখান থেকে তাদের হচ্ছে নিষিক্ত ডিম্বাণু, যেটা হচ্ছে মলের মাধ্যমে বাইরের পরিবেশে মাটিতে আসবে, সেখানে ডিমের পরিস্ফুটন হবে, হয়ে এখান থেকে এই যে লার্ভা দশা তৈরি হচ্ছে। এই দ্বিতীয় লার্ভা এবার আমাদের খাবারের মাধ্যমে চলে আসবে পেটে। পেটে আসার পরে আমরা যদি দেখি যে 5 নাম্বার, পেটে আসার পর এখান থেকে সে পরিভ্রমণ করবে কোথায়? হৃৎপিণ্ড টিনপিণ্ড হয়ে সে চলে যাবে ফুসফুসে। 6 নাম্বার ধাপ। ফুসফুস থেকে সে কোথায় চলে আসবে? 7 নাম্বার ধাপ হচ্ছে গলবিলে। গলবিল থেকে সে যখন আমরা ঢোক গিলব তখন সে আবার অন্ত্রে চলে আসবে। এভাবে তার জীবনচক্রটা সে সম্পূর্ণ করে থাকবে। এইটাও 4 মার্কসের কোশ্চেন হিসাবে অনেক সময় আসে। অ্যাসকারিয়াসিস, অ্যাসকারিস থেকে সৃষ্ট রোগকে আমরা বলছি হচ্ছে অ্যাসকারিয়াসিস। এইটা আবার 4th ইয়ারে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ। এই পার্টটুকু খুবই গুরুত্বপূর্ণ। 4th ইয়ারে গিয়ে জীবনচক্র, রোগ সৃষ্টি, পরজীবী অভিযোজন, এগুলো সবই কিন্তু 4th ইয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আবার ইসের জন্যও গুরুত্বপূর্ণ যখন তুমি 2nd ইয়ারে পড়বা। তো এটা হচ্ছে অ্যাসকারিয়াসিস দুইভাবে হতে পারে, একটা হচ্ছে লার্ভা দ্বারা ক্ষতি, আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ কৃমি দ্বারা ক্ষতি। তো লার্ভা দ্বারা ক্ষতির ক্ষেত্রে আমরা কি কি দেখব? ফুসফুসে ওই যে 10 দিন সে যখন অবস্থান করে, অ্যালভিলাসের প্রাচীর বা সেপ্টাম যেটা থাকে পর্দা, সেটার ক্ষতি করতে পারে। তারপরে হতে পারে কি বায়ুকুটলিতে রক্তপিণ্ড জমে যেতে পারে, যেহেতু তাদের অবস্থানের কারণে রক্ত চলাচলে একটা বাধার সৃষ্টি হয়। এবং এই ক্ষেত্রে শ্বাসকষ্টের যেহেতু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের অভাব হতে পারে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা শ্বাসকষ্ট বা নিউমোনিয়ার মতন লক্ষণ দেখা দেবে, যেটাকে বলা হচ্ছে লফলারস নিউমোনিয়া। 1 মার্কের যে কোশ্চেন সেটা হিসাবে, সেটার জন্য এটা পড়তে পারো। এবং এই পরিভ্রমণের সময় ফুসফুসে না গিয়ে কোনো কারণে তারা যদি মস্তিষ্ক, বৃক্ষ বা সুষুম্না কাণ্ডে চলে যায়, তাহলে সেখানেও তারা কিন্তু অবস্থান করে ক্ষতি হতে পারে আমাদের। পূর্ণাঙ্গ কৃমি দ্বারাই আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি। সেটা হচ্ছে যেহেতু আমার অন্ত্রে অবস্থান করছে, আমার সমস্ত পুষ্টি উপাদান সে গ্রহণ করে আমাকে অপুষ্টিতে ভুগতে হতে পারে। পেটে অবস্থানের কারণে পরিপাকে ঝামেলা করতে পারে, তখন পেটে ব্যথা হতে পারে। অতিরিক্ত পরিমাণে হলে সেক্ষেত্রে অন্ত্র ছিঁড়ে যেতে পারে। খাদ্য চলাচলে যেহেতু তাদের একটা অবস্থান জায়গা, খাদ্যটা যাওয়ার পথটা শুরু হয়ে খাদ্য চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। ওর যে কেমিক্যাল কম্পোনেন্ট, সেগুলো আমার শরীরের জন্য অ্যালার্জেটিক রিয়াকশন তৈরি করতে পারে। পিত্ত ও অগ্ন্যাশয় নালী গিয়ে যদি অবস্থান করে, তাহলে সেটা বন্ধ করে দিবে এবং এনজাইমগুলা, পরিপাককারী আমাদের এনজাইমগুলা অন্ত্রে আসতে পারবে না, এবং সেক্ষেত্রে পরিপাক ব্যাহত হবে। তো এদের লক্ষণের ক্ষেত্রে এই যে আমাদের বমি হতে পারে, পেটে ব্যথা হয়, প্লাস হচ্ছে প্রচণ্ড পেটে ব্যথা আর কারণে এটা হয় যে অনেক সময় যে বলেছি গলাতে অতিরিক্ত হয়ে গেলে তখন নাক মুখ দিয়ে বের হয়ে আসে, এবং অনেক সময় রক্তযুক্ত মলও দেখা যায়। রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে 2টা প্রসিডিউর, একটা হচ্ছে প্রতিরোধ আর একটা হচ্ছে চিকিৎসা। তো প্রথমে আসি হচ্ছে প্রতিরোধ। প্রতিরোধের ক্ষেত্রে কি হতে হবে? যেভাবে আমাদের দেহে ও আসতে পারে সেই প্রসিডিউরগুলোকে বাদ দিতে হবে। যেমন আমাদের অবশ্যই ওয়াশরুম থেকে বের হয়ে এবং খাওয়ার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। নখের মধ্যে এর লার্ভা দশা থাকতে পারে, এজন্য নখটাকে নিয়মিত কেটে ছোট করে রাখতে হবে। স্বাস্থ্যসম্মত আমাদের পায়খানা ব্যবহার করতে হবে। কাঁচা খাবার অবশ্যই ভালো করে ধুয়ে খেতে হবে। সচেতনতা যে এটা কী কারণে ছড়াতে পারে সেটা কমিউনিটির মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। প্লাস মিডিয়াতে প্রচুর পরিমাণে এর কুফল সম্পর্কে
প্রচার করতে হবে, তাহলে এটার সম্পর্কে আমরা এটার প্রতিরোধ করতে পারবো। চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অ্যান্টি-হেলমেন্থ ড্রাগ, যেটা কৃমিনাশক যে ওষুধ, সেটা ব্যবহার করতে হবে। ক্যামেন্ট্রিন, মেবেন্ডাজল এগুলো আমরা খেতে পারি, অবশ্যই ডাক্তারের পরামর্শে। ইচ্ছা মতন খাওয়া যাবে না, এবং সেক্ষেত্রে সাধারণত একবার খাওয়ার পরে মিনিমাম 3 মাস পরে খেতে হয়। এবং বছরে একবার খাওয়া উচিত। প্লাস হচ্ছে যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে অবশ্যই কৃমিনাশক ওষুধ অ্যাভয়েড করতে হবে, কোনোভাবেই যেন তারা এই কৃমিনাশক ওষুধ না খায়। এইটা 10 মার্চের প্রশ্ন হিসাবে অবশ্যই পড়তে হবে। সেটা কি, এদের দেহ লম্বা, নলাকার এবং মাকু আকৃতির। মাকু মানে হচ্ছে 2 মাথা চিকন হলে আমরা তাকে বলি মাকু আকৃতির, নৌকার মতন। আচ্ছা, সহজে অন্ত্রে অবস্থান করে এবং পেরিস্টালসিস হচ্ছে সংকোচন প্রসারণ, এটাকে এড়াতে পারবে। প্লাস হচ্ছে দেহ প্রাচীরের গঠন, পোষক এনজাইম মানে আমাদের দেহে যেহেতু থাকে, আমার যে পরিপাককারী এনজাইম সেটা তার দেহের কোনো ক্ষতি করতে পারবে না, এমনভাবে তার হচ্ছে দেহের প্রাচীরটা গঠিত, এবং এর প্রাচীরের অ্যান্টি এনজাইম পোষকের পরিপাক এনজাইম থেকে তাকে রক্ষা করে, অর্থাৎ ওর দেহের যে এনজাইম থাকে সেটা আমাদের এনজাইম থেকে তার দেহটাকে রক্ষা করে। চলন পেরিস্টালসিসের বিরুদ্ধে, অর্থাৎ আমাদের সংকোচন প্রসারণ কি হয় উপর থেকে নিচের দিকে, কিন্তু ও চলাচল কি করে নিচ থেকে উপরের দিকে, আমার দেহের নিচ থেকে উপরের দিকে, যার কারণে চাইলেও খাবার যখন নিচের দিকে নামছে ও কিন্তু সেই দিকে, যেহেতু চলন যদি ওই দিক থাকতো তাহলে ওই দিকে যেত, কিন্তু ওই দিকে সে যায় না, সে উল্টা পথে যায়, কারণ সেজন্য সেখানে সে অবস্থান করতে পারে। সিডোসিলোমিক তরল সংবহনের, তার যে সিডোসিলোম আছে সেখানে যে তরল পদার্থ আছে সেইটা থেকে সে খুব সহজেই রেচন বা খাবারের যে অর্ধপাচিত উপাদান এগুলো গ্রহণ করতে পারে। এজন্য এটা তাদের একটা অভিযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্ট। অর্ধপাচিত খাদ্য গ্রহণের কারণে তাদের পেশিবহুল, মানে অর্ধপাচিত খাবার খেয়েছে, এখন এটাকে দাঁত লাগবে, মুখ লাগবে, পিষে ফেলতে হবে, তো এদের ক্ষেত্রে এই গলবিলটা পেশিবহুল হওয়ার কারণে সে কাজটা খুব সহজেই সেটা করতে পারে। আবার কি, বেঁচে থাকার জন্য সে যদি দেহের বাইরে চলে আসে তাহলেও সে বেঁচে থাকতে পারবে, কারণ তার সবাত শোষণ হচ্ছে, আবার দেহের ভেতরে যখন থাকছে তখন তার অবাত শোষণ হচ্ছে। উন্নত প্রজনন তন্ত্র, তার 2 লক্ষ পরিমাণ ডিম উৎপাদন করে, এখান থেকে যদি তার 5,000 ডিমও যদি কোনো প্রাণীর দেহে ঢুকতে পারে তাহলেও, বা 5,000ও দরকার নাই, 100টাও যদি কোনো প্রাণীর দেহে যদি ঢুকতে পারে তাহলেও কিন্তু তার বংশবিস্তার সম্ভব। জীবনচক্র সরল ও মনোজেটিক, অর্থাৎ খুব কঠিন না, এবং একটা যেহেতু তার পোষক, তাহলে একজন পোষক পেলেই তার জীবনচক্র সম্পূর্ণ। কিন্তু টেনিয়ার ক্ষেত্রে কিছুটা কঠিন, কারণ আমাদের এই অঞ্চলে কিন্তু সে তার জীবনচক্র সম্পূর্ণ করতে পারবে না, কারণ আমাদের এখানকার মানুষ সাধারণত অর্ধসিদ্ধ মাংস কম খায়, শূকর কম খায়, যার কারণে এই মনোজেনেটিক হলে একটা পরজীবী পোষক হলে খুব সহজেই তার দেহে ঢুকতে পারলে তার জীবনচক্র সম্পূর্ণ করতে পারে। ডিম্বাণু যেহেতু খোলক দ্বারা আবৃত থাকে, তাহলে বাইরের পরিবেশে যেহেতু তার নিষিক্ত ডিম্বাণুটা বহুদিন থাকবে এবং বছরখানেক পর্যন্ত সে এই অবস্থায় থাকতে পারে, এজন্য তার এটা একটা অভিযোজনীয় বৈশিষ্ট্য। এই ছিল অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের যে পুরো পার্টটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু বই পড়বে, এর সাথে রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে, তাহলে আরও ভালো মার্কস পাবে পরীক্ষার খাতায়। ছবি আঁকার চেষ্টা করবে। এই পর্যন্ত আজকে, নেক্সট ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।